আসসালামু আলাইকুম, ব্যারিস্টার আবু সায়েম স্বাগত জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের ৭২তম পর্বে এবং এটি তৃতীয় স্পেশাল এপিসোড। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যারিস্টার জিল্লুর রহমান। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার আবু সায়েম, আমাকে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা। দেশে গণতন্ত্রের আন্দোলন চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে এবং নেতৃত্বে সমমনা দলগুলো গণতন্ত্রের জন্য মাঠে লড়াই করছে এবং রক্ত ঝরছে এবং রঙে ভরা বঙ্গদেশ। এখানে আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক নাটকের যে উপস্থাপনা সেগুলো আছে। বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য আজকে ব্যারিস্টার জিল্লুর রহমানকে আমরা আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবেন। আমাদের দর্শক, আমাদেরকে যারা ফলো করেন, সকলের অনেক জিজ্ঞাসা রয়েছে, সেটাকে আমরা বলি নাগরিক জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে, ব্যারিস্টার রহমান, প্রথম আলোর ২১শে নভেম্বরের সংখ্যায় ডক্টর মারুফ মল্লিক একটি কলাম লিখেছেন এবং তাতে তিনি উল্লেখ করেছেন যে দেশের বিভিন্ন জেলায় হঠাৎ দিনে বা রাতে দেখা যাচ্ছে যে পথিমধ্যে উদয় হচ্ছে নম্বর প্লেট বিহীন সাদা মাইক্রোবাস এবং তারা মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। যারাই সরকার বিরোধী, যাদের ভিন্ন মত, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন এবং এখানটিতে আইনের যে ইমপ্লিকেশন আছে সে বিষয়ে আপনার কি মতামত? জি, ব্যারিস্টার আবু সায়েম, ধন্যবাদ। আপনি যে যে লেখাটির কথা বললেন বা যে কলামটির কথা বললেন, ডক্টর মারুফ মল্লিক, উনি জার্মানিতে থাকেন, প্রথম আলোর সাংবাদিক বা প্রতিনিধি। তা আমি ওনার লেখাটা আমি পড়েছি, ওনার কলামটা আমি পড়েছি, যেহেতু আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন আইনজ্ঞ বটে, এই জন্য আমার একটু ইন্টারেস্ট একটু বেশি। তা আমি ওনার কলামটা পড়েছি এবং কলামটা পড়ার পরে আমি একটু অবাকই হলাম এবং একটু স্তব্ধ হলাম। তো যাই হোক, আমি এই কলামটি পড়ার পরে আমি সংশ্লিষ্ট এলাকাতে, যে এলাকাতে এই ঘটনাগুলো বেশি ঘটছে, বিশেষ করে রাজশাহী এলাকাতে, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য এলাকাতেও ঘটছে, তা আমি যে সমস্ত এলাকাতে এই ঘটনাগুলো ঘটেছে, আমি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিএনপি এবং আওয়ামী লীগের লোকজনের সাথে আমি আলাপ করেছি, কারণ আমাদের ওই বন্ধু বান্ধবও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বিএনপি রাজনীতির সাথে জড়িত। তা আমি আলোচনা করে যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আমি পুলিশের কাছ থেকে কোনো সদুত্তর পাই নাই। যখন আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে একটা সাদা এই মাইক্রোবাসে বা সাদা গাড়িতে তারা আসছে, যেখানে নম্বর প্লেট বিহীন, এবং তারা এসে কাউকে ধরে নিয়ে যাচ্ছে বা তাকে ইনজিউর্ড করছে, গুরুতর জখম করছে এবং ক্ষেত্র বিশেষে হত্যারও ঘটনা ঘটছে, এবং এবং যারা ভিকটিম মারা যাচ্ছে, ভিকটিমের আত্মীয় স্বজন যখন মামলা করতে যাচ্ছে থানায়, তখন কিন্তু পুলিশের থেকে বেশি একটা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তো যখন আমি পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিষয়টা কি, তো তারাও কিন্তু আমার প্রশ্নের জবাবগুলো একটু টেকনিক্যালি এড়িয়ে গেলেন। তা আমি তাদেরকে ওই বিনয়ের সাথে বললাম যে তুমি তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তোমার তো এটা দায়িত্ব, তোমার তো একটা রেসপন্সিবিলিটি। কারণ আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন, আমাদের দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধি, ওখানে কিন্তু অপরাধের তিনটি ধরনের কথা বলা হচ্ছে। যে অপরাধ শুধুমাত্র আপনি কমিশন করলেই যে অপরাধ হবে, বিষয়টা তা না। অপরাধ হতে গেলে তিনটি ইনগ্রেডিয়েন্টস লাগে। একটা হচ্ছে কমিশন, অমিশন আর সাইলেন্স। এখন আপনি কমিশন অর্থ হচ্ছে যে আপনি আক্ষরিক অর্থে যদি কোনো কাজ করেন এবং সেটাতে যদি অপরাধ হয়, সেটা হচ্ছে কমিশন। অমিশন হচ্ছে আপনার যে দায়িত্ব বা যে কাজটি আপনার করা উচিত, আইনে যে কাজটি আপনাকে করতে বলা হয়েছে, সেই কাজটি যদি আপনি না করেন, সেটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধের সামিল। কারণ আপনি অমিশন করে আরেকজনকে কাজটি করার জন্য আপনি উৎসাহিত করলেন, তো ইনডাইরেক্টলি আপনি কিন্তু ওই ফৌজদারি অপরাধের সাথে আপনি ইনভলভ হয়ে গেলেন। তো আর আমার একটা একটা হচ্ছে, একটা সম্পূরক প্রশ্ন এর সাথে আপনাকে দিয়ে দেই, যাতে করে আপনি পুরো উত্তরটাই শেষ করতে পারেন। সেটা হচ্ছে যে নম্বর প্লেট বিহীন সাদা মাইক্রোবাস রাস্তায় চলছে এবং তারা মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, নিঃসন্দেহে অপরাধ সংঘটিত হচ্ছে। আমি আপনার কাছে একেবারে সুনির্দিষ্টভাবে জানতে চাইবো, আপনার সন্দেহে কি আইন শৃঙ্খলা বাহিনী আছে যে এই সাদা নম্বর প্লেট বিহীন মাইক্রোবাস তাদেরই অংশ? আর দ্বিতীয়টি হচ্ছে,
যে আপনি যেটি বলছেন অলরেডি, তাহলে সেক্ষেত্রে পুলিশের কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারিনীর যে ভূমিকা এদেরকে রোধ করা, সেটার ব্যর্থতায় তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়? না, আপনি আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আমি যখন তাদেরকে বিষয়টা যখন জিজ্ঞাসা করি, তখন কিন্তু তারা ঠিকমতো আমাকে জবাব দেয় না, বা টেকনিক্যালি আমার কাছ থেকে জবাবটা এড়িয়ে গিয়েছে। তো তখন আমি তাকে বললাম যে কমিশন অমিশনের কথা যেটা বললাম, এবং একজন সরকারি কর্মকর্তা, আপনি আপনি যে কাজটি আপনি আইনসঙ্গতভাবে আপনার করা উচিত বা আপনাকে করতে হবে, সেটি যদি আপনি না করেন, সাইলেন্ট থাকেন, সেটাও কিন্তু আপনার এক ধরনের অপরাধ। এবং আমাদের দণ্ডবিধি 221 ধারায় কিন্তু বলা আছে যে আইনগতভাবে আপনি যে কাজটি করতে আপনি আইনগতভাবে ক্ষমতাবান এবং আইনগতভাবে আপনাকে কাজটি করতে হবে, সেই কাজটি যদি আপনি না করেন, তাহলে দণ্ডবিধির 21 ধারা এটি একটি অপরাধ। এবং সরকারি কর্মকর্তারা যদি আপনার এই অপরাধ করে বা এই অপরাধের সহায়তা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দণ্ডবিধির 164 থেকে 166-তেও কিন্তু বলা আছে। 164-তে যেটা অ্যাবেটমেন্টের কথা বলা আছে, ইনডাইরেক্টলি যদি আপনি কাউকে সহযোগিতা করেন। 165-তে বলা আছে ডিসঅবেইং দ্য ল। আর 166-এ যেটা বলা হচ্ছে, যদি আপনি কোনো ইনকারেক্ট ডকুমেন্ট তৈরি করেন এবং কাউকে যদি ক্ষতি করার উদ্দেশ্যে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যখন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা সংশ্লিষ্ট পুলিশকে যখন আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু আমি আপনাকে বললাম যে আমি খুব একটা ভালো জবাব পাই নাই, আমি ওখানে আওয়ামী লীগ বা পুলিশের বলেছে যে যারা যে লোকগুলো আসছে, সেই লোকগুলো একটু অচেনা অচেনা মনে হয় বা অপরিচিত অপরিচিত মনে হয়। তো আমি এটা নিয়ে যখন গবেষণা বিশ্লেষণ করলাম, এবং আমি আমি ডক্টর মারুফ মল্লিকের সাথেও আমি কথা বলেছি ওভার দি ফোন, এবং আমি সবকিছু মিলে আমার কাছে যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে, এবং আমি যে ইনফরমেশন পেয়েছি, সেটা হলো, আপনার খেয়াল আছে কিনা জানি না, যে সুন্দরবনে যারা জলদস্যু বা সুন্দরবনে যারা ওই যে বনদস্যু, ওরা কিন্তু অনেকবার কিন্তু আত্মসমর্পণ করেছে, অস্ত্র সারেন্ডার করেছে। আবার আপনার কক্সবাজারে মহেশখালী, আপনার নোয়াখালী হাতিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু জলদস্যু বা জেলে দস্যু যাদেরকে বলা হয়, তারা কিন্তু অস্ত্র সহ কিন্তু আত্মসমর্পণ করেছে। এবং এটা ছাড়াও আমাদের যারা ভ্যাটার্ন, যারা ক্রিমিনাল আছে, যাদেরকে জেল থেকে যারা সদ্য ছাড়া পেয়েছে, এদের তালিকা কিন্তু স্পেশাল ব্রাঞ্চের কাছে থাকে। স্পেশাল ব্রাঞ্চের কাছে থাকে, বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে থাকে, বা পুলিশের কাছে থাকে। আমি যেটা শুনেছি যে এদেরকে ইউজ করা হচ্ছে, এবং তাদেরকে যাতে আইডেন্টিফাই করা না যায়, এক এলাকার লোকজনকে আরেক এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। যেমন কারা ইউজ খুলনার, করছে বলে আপনার কাছে মনে হচ্ছে, কিংবা আপনি সুনির্দিষ্টভাবে জানেন কিনা? জি, ধরেন খুলনার কোন লোকজন, তাদেরকে পাঠানো হচ্ছে নাটোরে, নাটোরের লোকজনকে পাঠানো হচ্ছে নোয়াখালীতে। যদি কোনো কারণে জনগণের চাপে পড়ে বা জনগণের আন্দোলনের মুখে বা জনগণের ধাওয়ার মুখে যদি তারা আটক হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট সে ওই এলাকার লোক না। তখন হয়তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি ধরা পড়ে যাও, তাহলে বলবো যে আমরা বিএনপি জামাতের ইন্ধনে বা উস্কানিতে, বা তারা আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, আমরা এই কাজটা করছি। ব্যারিস্টার জিল্লুর এই রহমান, আমরা আমরা স্পেসিফিক্যালি কি বলতে পারি যে এটা সরকার কিংবা যে সরকারের আমি গোয়েন্দা জি জি সংস্থাগুলো আমি কিংবা আইন শৃঙ্খলা জি আমি রক্ষাকারী বাহিনী আমি করছে? বলছি, আপনার কোশ্চেনে জবাব দিচ্ছি। আর আর সবচেয়ে বড় হলো যে আমি আপনাকে বলছি, আইন শৃঙ্খলা বাহিনী করছে কিনা, এটা তো স্পেসিফিক ভাবে বলা ডিফিকাল্ট। তবে গাড়ির যেহেতু নম্বর প্লেট বিহীন, এবং কোন গাড়ি কোথায় চলে, এটা কিন্তু ট্রাফিক পুলিশের কিন্তু মুখস্থ, ট্রাফিক পুলিশের এটা নখদর্পণে। তাহলে গাড়িগুলো নম্বর প্লেট বিহীন ভাবে চলছে, আর পুলিশ সেখানে কিছু বলছে না, বা পুলিশ এই সমস্ত গাড়িকে আটক করতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে কি পুলিশের এখানে ইনভলভমেন্ট আছে কিনা। আর যদি পুলিশের ইনভলভমেন্ট থেকে না থাকে, তাহলে আপনি একটি গাড়িও নম্বর প্লেট বিহীন কেন আটক করতে পারছেন না? ঘটনাগুলো তো ঘটছে, হত্যারও তো ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আপনি যদি বিবেচনায় নেন, তাহলে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে। আর অন্য এলাকা থেকে এই এলাকায় যাদেরকে আনা হচ্ছে, এটার উদ্দেশ্য হলো দুইটা। একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে ইন্টারনাল রাজনীতি, আর একটা হলো এক্সটার্নাল রাজনীতি। যেমন দেখেন, অনেকে অভিযোগ করে যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের নির্বাচনের বিষয়ে সহযোগিতা করা হয় বা লোক দিয়ে হেল্প করা হয়, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। এটা নির্বাচন আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমরা যা অনিয়ম করছি, এটা আমাদের লোকজনই কিন্তু আমরা অনিয়ম করছি।
শুধুমাত্র শুধুমাত্র ইন্ডিয়াকে সামনে রেখে একটা গ্রামের যে পাড়ার যে মাস্তান তাকে যখন সামনে রাখা হয়, তখন ধরেন সে আব্দুল ভাই, তখন কেউ যদি আব্দুল ভাইয়ের নাম শুনে তখন কিন্তু কম্পিত হয়ে যায়, ওরে বাবা আব্দুল ভাই এসেছে। সেরকম আওয়ামী লীগের এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, ইন্ডিয়াকে সামনে রেখে জনগণকে একটা ভাওতাবাজি দেখানো যে ইন্ডিয়া আমাদেরকে ক্ষমতায় রাখছে এবং ইন্ডিয়া আমাদেরকে ক্ষমতায় রাখবে। তা এখন যে অন্য এক এলাকার লোক যে অন্য এলাকায় পাঠানো হচ্ছে এবং এইগুলো অপারেশন করা হচ্ছে, এটার উদ্দেশ্য হলো যে লোকজনে তখন এটা ধারণা করতে পারে তাহলে এটা মানে অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো দেশ থেকে আসছে। জি, আসলে আপনার অন্য কোনো আপনার দেশ থেকে বার্তাটি আসছে। আপনার বার্তাটি খোলাসা হয়েছে। আমরা আরো অনেক প্রশ্ন আছে। এই বার্তাটি তাহলে আমরা মোটামুটি ভাবে যেটা বুঝতে পারছি, এখানে অবশ্যই আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট যদি থাকতে পারে সেটা যৌক্তিকতা আপনি দেখিয়েছেন। আচ্ছা, যেই বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে চলমান আন্দোলন দমনের জন্য র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীগুলো, এমনকি প্রশাসন, তারা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে, যেটা জনবিরোধী ভূমিকা, এমনকি অপরাধ সংশ্লিষ্ট। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে উত্তর পাচ্ছি হচ্ছে যে এটা উপর থেকে অর্ডার আছে। তাহলে এই ক্ষেত্রে আপনি আমাকে একটা বিষয় জনগণের উদ্দেশ্যে পরিষ্কার করেন, যদি কোনো ধরনের অনৈতিক কিংবা আপনার অবৈধ বেআইনি আদেশ দেয়া হয় সরকারের পক্ষ থেকে, সে আদেশ কি র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের অন্য কর্মকর্তা কর্মচারীরা মানতে বাধ্য? জি ধন্যবাদ। আপনি আপনি যেটা বললেন যে মানে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে সরকারের কোনো অবৈধ আদেশ কোনো সংস্থা ইভেন জনগণও মানতে বাধ্য না। তা আপনি যদি সরকারি সংস্থার কথা জিজ্ঞাসা করলেন, আপনি যদি বাংলাদেশ পুলিশের দিকে আসেন, আপনি বাংলাদেশ পুলিশের কিন্তু পুলিশ আইন 1861, পুলিশ আইন 1861 23 ধারায় কিন্তু স্পষ্ট বলা আছে এবং এবং পুলিশকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনি শুধুমাত্র বৈধ আদেশ পালন করবেন, আপনি কিন্তু অবৈধ আদেশ কিন্তু আপনি পালন করবেন না। আর অবৈধ আদেশের ডেফিনেশন কখনো আইনে দেওয়া থাকে না। ইভেন আমাদের পুলিশ হেফাজত নিবারণে মৃত্যু আইন 2013, এই আইনের সেকশন 12-তে বলা হচ্ছে যে আপনি কাউকে হত্যা করলেন, পুলিশ কাস্টাডিতে মারা গেল বা পুলিশ কাস্টাডিতে কাউকে এনে নির্যাতন করলেন এবং কেউ যদি এটা নিয়ে মামলা করে, পরবর্তীতে আপনি বলবেন যে আমার সিনিয়র অফিসার আমাকে বলেছে এবং এই কাজটা আমি করেছি। এখানে এখানে পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন 2013 12 ধারা এটা স্পষ্ট বলা আছে, দিস ইজ অফ নো এক্সকিউজ। আপনি যদি সেনা আইন যান, সেনা আইন আর্মি অ্যাক্ট 1952 এর সেকশন 55-এ ওখানে বলা আছে সেনাবাহিনীর অধীনস্থ কমান্ড শুধুমাত্র সেনাবাহিনীর লফুল কমান্ড শুধু মানবে। তারা কিন্তু আনলফুল বা ইলিগাল কমিটির যে সমস্ত আদেশগুলা ওই সময়কার লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল বা ডিজিএফ এর কর্নেল বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সিও যারা এই কাজগুলো করেছে, তারা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আর্মি অ্যাক্ট 1952 সেকশন 55 অনুসারে লফুল কমান্ড মানতে বাধ্য, তারা কিন্তু অন্য আদেশ মানতে বাধ্য না। যদি অন্য আদেশ কেউ পালন করে তাহলে কিন্তু তার জন্য পরবর্তীতে কনসিকুয়েন্সিয়ালি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হতে পারে, চাকরিচ্যুত হতে পারে। এখন আসেন কিন্তু আমরা তো বিসিএস দেখছি অ্যাডমিনিস্ট্রেশন যে ক্যাডার। বেআইনি আদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মানছে এবং সেটা প্রয়োগ করছে মাঠে বিরোধী জনমতের উপর। তাহলে সেক্ষেত্রে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোন চাপে তারা এই বেআইনি নির্দেশ কিংবা আদেশগুলো আপনার মানছে কিংবা সেগুলো মাঠে প্রয়োগ করছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আচ্ছা, আপনি যেটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তাদের কিন্তু সরকারি চাকরি আইন 2018 আছে, সেখানে কিন্তু 28 ধারাতে বলা আছে এবং 28 এবং 28 এবং 33 ধারাতে কিন্তু বলা হচ্ছে যে এই যে আপনি আপনি যদি কোনো অন্যায় ভাবে কোনো সরকারি অর্থের অপচয় ঘটান, সেই অর্থ কিন্তু আপনার আপনার পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 এটা দিয়ে কিন্তু আদায় করা যাবে। এই যে ইলেকশনের নামে যে সিলেকশন হচ্ছে এবং এই ইলেকশনে কিন্তু 1600 কোটি টাকা বাজেট, এর আগের ইলেকশন গুলোতেও কিন্তু এইভাবে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনের সচিব এবং সংশ্লিষ্ট এসপি, ডিসি বা প্রিজাইডিং অফিসার ইলেকশনের নামে সিলেকশন করে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে অসাংবিধানিক উপায়ে কাউকে যে ক্ষমতা এনে টাকার অর্থের অপচয় করলেন, এগুলো কিন্তু আদায় করা যাবে। এবং আপনি আপনি যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কথা বললাম,
তারা যদি কোনো অপরাধ করে বা তারা যদি কোনো মিসকন্ডাক্ট করে, তাহলে শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 2 খতে কিন্তু এটা শাস্তির কথা বলা আছে। ইভেন ব্যারিস্টার আপনার জিয়াউর রহমান, আপনার এই বক্তব্যগুলো আমাদের কাছে পরিষ্কার, কিন্তু জি, একটা বিষয় আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে আবারও জানতে চাচ্ছি। যেখানে বেআইনি আদেশ মানতে বাধ্য নয় আইন আছে, বরঞ্চ বেআইনি আদেশ মানলে এটার বিরুদ্ধে প্রতিকার নেওয়ার সুযোগ আছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বেআইনি আদেশ মানছে এবং সেটা প্রয়োগ করছে মাঠে? আমরা সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে, যে আপনি কি মনে করেন এই বিষয়টি। আচ্ছা, আপনি যে কাজটি করলেন, যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা জুডিশিয়ারি, এদের আসলে যে এদের না মানে ভার্চুয়ালি তাদের কিছু হবে না। তো যে পোস্টিং এ সে আছে, পদে সে আছে, সে পদ থেকে হয়তো তাকে উইথড্র করতে পারে, অথবা হয়তো তাকে ওএসডি করতে পারে, অথবা খারাপ পোস্টিং দিতে পারে। এটা হচ্ছে তার সর্বদিকাল বা অবৈধ আদেশগুলো যদি পালন করে, তাহলে কিন্তু আমরা একটু সংযোগ হারিয়ে ফেলেছিলাম। আপনি যে কথাগুলো বলছিলেন সেটা যদি আবার বলেন, আমাদের দর্শকরা তাহলে পুরোটা বুঝতে পারবে। জি, ব্যারিস্টার রহমান, আপনাকে আনমিউট করতে হবে। আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। জি, আপনি এখন একবার শুধু, আপনি একবার ক্লিক করবেন। জি, এখন আপনি আনমিউটেড আছেন, আপনি কথা বলতে পারেন। জি, আবার কিন্তু আপনি মিউটেড হয়ে গেছেন, আপনি আবার মিউটেড হয়ে গেছেন। জি, জি, এখন আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি কথাগুলো আবার বলেন, যেখানটাতে আপনি ছিলেন, যে তারা হয়তো উইথড্র করে ফেলতে পারে, ওএসডি করতে পারে, সেই ভয়ে তারা হয়তো সরকারের বেআইনি আদেশগুলো মানছে, এটাই তো আপনি বলতে চাচ্ছিলেন। জি, আমি যেটা বলতে চাচ্ছি, যদি সরকারের এই অবৈধ আদেশ যদি না মানে, তাহলে সর্বোচ্চ তাকে ওখান থেকে হয়তো বদলি করে দিতে পারে, অথবা ওএসডি করতে পারে, অথবা খারাপ একটা পোস্টিং দিতে পারে। কিন্তু যদি তারা এই অবৈধ আদেশগুলো যদি মানে, তাহলে সেই ক্ষেত্রে তার আগের যে ক্ষতিটা হবে, তার থেকে কিন্তু 1000 গুণ বেশি ক্ষতি হবে। কারণ সরকার তো পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের কিন্তু কনসিকুয়েন্সিয়ালি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হবে, তারা চাকরিচ্যুত হতে পারে। এবং যে সমস্ত অর্থের অপচয় হচ্ছে, এগুলো পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের মাধ্যমে এই টাকাগুলো আদায় করা যাবে, এবং তাদের কিন্তু জেলও হতে পারে। এবং অনেক ক্ষেত্রে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, থানার ওসি যে এই কাজগুলো করছে না, বা থানার ওসি যে দায়িত্ব পালন করার কথা সেটা সে করছে না, বা সংশ্লিষ্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তারা যে এই কাজটি করছেন না, তাহলে সেই ক্ষেত্রে দণ্ডবিধি 34 এবং 109 ধারার অভিযোগে ওদেরও কিন্তু কমন ইন্টেনশনে কিন্তু তাদেরও কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই সরকারি কর্মকর্তারা যে এত বড় কেন রিস্ক নিচ্ছে? আপনি হয়তো একটা ভালো জায়গায় পদায়ন আছে, সেখানে হয়তো আপনি কিছু ডাইন বাম করবেন, অথবা আপনি হয়তো ইললিগালি, পারপাসফুলি আপনি হয়তো কাউকে ক্ষমতায় আনানোর চেষ্টা করবেন, কিন্তু এতে আপনার যদি আদেশটি না মানেন, তাতে আপনার যে ক্ষতি হবে, মানে আদেশ যদি মানেন, তার থেকে আপনার কিন্তু 1000 গুণ বেশি ক্ষতি হবে, এবং পরবর্তীতে শুধু এটা সাফারার আপনি হবেন না, এটার সাফারার আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার আত্মীয় স্বজন, এবং এটা কিন্তু অনেক দিন ধরে ভুগতে হবে। এই ক্ষেত্রে আমি জি, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 18 কোটি জনগণের পক্ষে যাবেন, না নাকি আপনার 18 কোটি জনগণের বিপক্ষে যাবেন। জি, 18 কোটি ধন্যবাদ জনগণের জিলুর বিপক্ষে ভাই। গেলে এটা আপনি সামান্য চমৎকার বেনিফিট হবে। করেই আপনি জি, আপনি চমৎকার করেই বিষয়টা উপস্থাপন করেছেন। আমরা আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি এখন। আগেই বলেছি যে রঙে ভরা বঙ্গদেশ, তো অনেক কিছুই ঘটছে। তো পত্রিকার সংবাদে দেখলাম 112 জন বিএনপি নেতার সাজা দেওয়া হয়েছে, এবং এই সাজা যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে মৃত ব্যক্তি এবং গুম হওয়া ব্যক্তিও আছে। তো এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, এই বিষয়ে যেটা আপনাকে বলি, যে ওই সংশ্লিষ্ট যিনি যিনি বিচারক, তাকে আমি চিনি। কারণ আমি 2010 থেকে 2020 পর্যন্ত 11 বছর কিন্তু আমি বিচারকদেরকে পড়িয়েছি, যারা অ্যাসিস্ট্যান্ট জাজ
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এবং আমার অনেক স্টুডেন্ট এখন ডিস্ট্রিক্ট জাজও পড়ে। তো এখন এখন তিনি যে কাজটি করেছেন, মানে আমি সঙ্গত কারণে হয়তো তার আমি নামটা বলছি না, কারণ সে স্টুডেন্ট অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং কোন একটা হলের উনি সেক্রেটারিও ছিলেন। যাই হোক, তো এখন তিনি যে কাজটি করেছেন, তিনি আইনের লঙ্ঘন করেছেন। সেটা হলো যে, আপনাকে আমি বলি যে যখন কোনো মামলা হয়, ফৌজদারি অপরাধ যখন হয়, তখন কেউ যদি থানায় মামলা রুজু করতে আসে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশের পক্ষে অনেক সময় আইডেন্টিফাই করা সম্ভব হয় না যে কেউ বেঁচে আছে না ওই যে মারা গেছে। তবে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 154-তে পুলিশ, মানে পুলিশের ওসি কে বলা আছে, যদি ফৌজদারি অপরাধ হয়, কগনিজেবল অফেন্স যদি হয়, তাহলে আপনি মামলা রেকর্ড করবেন, রুজু করবেন, তারপরে আপনি ইনভেস্টিগেশন স্টার্ট করবেন। তবে ওই আইনে আবার 155 ধারায় বলা আছে যে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যদি সন্দেহ হয়, তাহলে সেই ক্ষেত্রে সে অন গ্রাউন্ড প্লেস অফ অকারেন্সে সে যেতে পারে, এবং ঘটনার সত্যতা আছে কিনা সত্যতা যাচাই বাছাই করে সে মামলা রেকর্ড করতে পারেন। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটেছে, এগুলোর মামলার বাদী কিন্তু পুলিশ। তা মামলার বাদী যদি পুলিশ হয়, তাহলে তো পুলিশ জেনে শুনে ওই ব্যক্তি বেঁচে আছে না জীবিত আছে, এইটা এইটা জেনে শুনে কিন্তু উনি মামলাটা রেকর্ড করেছে, এবং এদের বিরুদ্ধে না, এখানে একটা এদের কৌতূহল বশত একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করছি দর্শকদের প্রয়োজনে, সেটা হচ্ছে যে একজন অভিযুক্তকে আদালতে হাজির করবার একটা প্রয়োজনীয়তা তো আছে, অন্তত আপনার রায় ঘোষণার আগে। তো সেক্ষেত্রে কি পুলিশ এখানে তাদেরকে পলাতক দেখিয়ে দিচ্ছে? যে আমি বলছি, আপনাকে বলছি আমি, আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করছেন, এই কোশ্চেনের জবাব আমি দিচ্ছি। এখন ওই ইনিশিয়ালি যদি, যেহেতু মামলার বাদী হচ্ছে পুলিশ, এখন পুলিশ কিন্তু এটা ডিনাই করতে পারবে না যে সে জীবিত আছে না মারা গেছে, কারণ এটা জেনে শুনেই কিন্তু সে মামলাটা রেকর্ড করেছে। তা আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যখন মামলাটা রেকর্ড হয়েছে তারা সবাই জীবিত ছিল। তা জীবিত থাকলে যখন মামলাটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যখন চার্জশিট দিয়েছে, তাহলে চার্জশিট দেওয়ার আগে কিন্তু অভিযুক্ত বেঁচে আছে না মারা গেছে, এটা কিন্তু ওই আইওর কিন্তু দায়িত্ব, এটা এটা জাস্টিফাই করা। আপনার আপনার মাধ্যমে আমি একটু সবাইকে অবহিত করতে চাচ্ছি, পুলিশ চার্জশিট দেওয়ার আগে সাব ইন্সপেক্টর সকল থানাতে কিন্তু একটা পিসিপিআর পাঠায়। পিসিপিআর হচ্ছে প্রিভিয়াস কনভিকশন প্রিভিয়াস রেকর্ড, এবং প্রত্যেকটা থানা থেকে একটা রিপোর্ট আসে যে তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এবং সে বেঁচে আছে কিনা। তাহলে সেরকম কিন্তু রিপোর্ট নিয়ে কিন্তু পুলিশ চার্জশিট দিয়েছে। আমি ধরেই নিলাম যে এটা ডিবেটের খাতিরে, তর্কের খাতিরে পুলিশ যখন চার্জশিট দিয়েছে, তারা তারা বেঁচে ছিল। যদি তারা বেঁচে থাকে, তখন এটা যখন ট্রায়াল হয়েছে, তখন এটা পুলিশের দায়িত্ব, মানে ফৌজদারি অপরাধে পুলিশের দায়িত্ব যে আদালতে তাকে সোপর্দ করবে, এবং আদালতে উপস্থিত না হওয়া পর্যন্ত মামলা ট্রায়াল করা যায় না। এটা হলো আমাদের ফৌজদারি আইনের বিধান। তবে কেউ যদি পলাতক থাকে, তাহলে কি তার ট্রায়াল হবে না? তাহলে তার ট্রায়াল হবে। সেই ক্ষেত্রে আমাদের 339-এর ফৌজদারি কার্যবিধি 339 সাব ক্লজ তে বলা হচ্ছে অ্যাবসেন্সিয়া ট্রায়াল করা যাবে, যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য করা যাবে। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য করতে গেলেও কিন্তু একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে। সেক্ষেত্রে বিচারককে কিন্তু আপনার তার অস্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্ট করার জন্য, ক্রোক করার জন্য পুলিশকে নির্দেশ দিতে হবে, এবং এটা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া লাগবে যে তাকে, মানে মানে তাকে তাকে বলা, নির্দেশ দেওয়া যে আদালতে হাজির হওয়ার জন্য। আদালত যদি সে আদালতে হাজির না হয়, তাহলে তার অ্যাবসেন্সে এটা ট্রায়াল হবে। কিন্তু আমি পত্রপত্রিকায় যেটা দেখলাম, যে সেটা সেটা বিজ্ঞ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ বিচারক যিনি মামলাটি পরিচালনা করেছেন, তিনি হয়তোবা এই প্রক্রিয়া অনুসরণ করেন নাই। যদি এই প্রক্রিয়া উনি অনুসরণ করতেন, তাহলে পুলিশ যখন তার মালামাল ক্রোক করতে যেত, তাহলে যারা মারা গিয়েছে, তাহলে তাদের ফ্যামিলি মেম্বাররা বলে দিত যে উনি তো মারা গিয়েছেন। যেহেতু যেহেতু পুলিশের পক্ষ থেকে এই ধরনের কোনো রিপোর্ট দেওয়া হয় নাই, এবং সম্ভবত আদালত থেকেও এই ধরনের রিপোর্ট চাওয়া হয় না। যদি আদালত থেকে রিপোর্ট চাওয়া হতো, তাহলে আদালত যে যে ব্যক্তি বা ব্যক্তিগণ মারা গিয়েছেন, তাদের বিরুদ্ধে এই ধরনের জাজমেন্ট দিতেন না। তাহলে আমার 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 ধারণা যে আপনি আপনার কোশ্চেনের জবাব পেয়েছেন। জি কিন্তু জিলুর ভাই, আপনি আপনি এখন যে আপনি একটু আপনার যে আপনি একটু বক্তব্যটুকু অনুধাবন করতে পেরেছি আমরা, এবং আশা করি যে আমাদের দর্শকরাও একেবারে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তাহলে এই বিচারক কি তার দায় এড়াতে পারবেন কোনোভাবে? জি, এখন এখন বিচারক দায় এড়াতে পারবে কিনা, আপনার ফৌজদারি কার্যবিধি 339 সাব ক্লজ বি, এটা কিন্তু বিচারক কিন্তু এটা লঙ্ঘন করেছে, এই ফৌজদারি কার্যবিধি লঙ্ঘন করেছে। যেহেতু তিনি লঙ্ঘন করেছেন এবং তিনি দুইটি অপরাধ করেছেন।
প্রথম অপরাধটি হলো যে ব্যক্তি মারা গিয়েছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি মারা যায় তাহলে তার কিন্তু ইনভেস্টিগেশন আর ট্রায়াল হয় না, কারণ যে মারা যায় আমাদের আমাদের আইনে তো সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনি তো মৃত্যুদণ্ডের উপরে তার কোনো পানিশমেন্ট দিতে পারবেন না, তো সে তো মারাই গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে আইনের বিধান, তাহলে তার ইনভেস্টিগেশন বা ট্রায়াল চলে না। তাহলে তাহলে আপনি যে ব্যক্তি বা ব্যক্তিগণ মারা গিয়েছে আপনি তাদের বিরুদ্ধে কনভিকশন কনভিকশন দিয়ে আপনি কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি কিন্তু ধর্ম অবমাননা করেছেন। ওই বিজ্ঞ বিচারক কিন্তু ধর্ম অবমাননা করেছে, এবং ধর্ম অবমাননা করলে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আপনার দণ্ডবিধি 265 থেকে 268-তে কিন্তু আপনার সাজার কথা বলা আছে। এই জন্য ওই বিজ্ঞ বিচারক কিন্তু 268 দ্বারা অপরাধ করেছেন। প্লাস এইটা কিন্তু ওনার দায়িত্ব ছিল এই এই প্রক্রিয়াটা কমপ্লিট করে কিন্তু কনভিকশন দেওয়া। এই কারণে উনিও কিন্তু 221 ধারা, দণ্ডবিধি 221 ধারা তার অমিশন, এই অমিশনেরও তিনি কিন্তু অপরাধ করেছেন। তো এখন আপনি যেটা বললেন যে তার দায় আছে কিনা, বিচারকরা জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1850 সেকশন 1 অনুসারে বিচারকরা ইমিউন ইফ হি অর শি প্রোনাউন্স দ্য জাজমেন্ট ইন গুড ফেইথ। যদি গুড ফেইথে যদি সে যদি গুড ফেইথে জাজমেন্ট দেয়, সেই জাজমেন্ট যদি ভুল হয়, যেমন উনি 339 সাবসেকশন বি উনি অ্যাপ্লাই করেন নাই, এটা আমি ধরে নিলাম জুডিশিয়াল এরর, তাহলে সেই ক্ষেত্রে হয়তো উচ্চ আদালতে গেলে এটা তার জাজমেন্টটা রিভার্ট হয়ে যাবে। কিন্তু উনি যদি, কিন্তু উনার আচরণ থেকে মনে হচ্ছে যে উনি কিন্তু ইন্টেনশনালি পারপাসফুলি কিন্তু এই কাজগুলো করেছেন। মানে তো যদি উনি প্রসিডিউরাল ইমপ্রপারিটিটাও তো আছে এখানে, প্রসিডিউরাল ইমপ্রপারিটি যেটা সেটা তো একেবারে ক্লিয়ার। জি, জি। তা এখন এখন এইটাতে তার দুই ধরনের অপরাধ, একটা হচ্ছে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, আরেকটি হলো উনার যে দায়িত্ব উনি বিচারের নামে অবিচার করেছেন, আমাদের দণ্ডবিধি 220। এবং আপনি এবং আপনি যারা যারা ওই যে মারা গিয়েছেন, তার মানে আপনার বিচার প্রক্রিয়াটাই কিন্তু ত্রুটিপূর্ণ, এবং যাদেরকে আপনি ওদের সাথে কনভিকশন দিয়েছেন ইনডাইরেক্টলিও কিন্তু আপনার যদি এটা প্রমাণ হয় যে আপনি এটা ইন গুড ফেইথ কাজটি করেন নাই, তাহলে কিন্তু আপনি রংফুল কনফাইনমেন্টে তাদের কিন্তু আটক রেখেছেন, এবং এটা একটা রংফুল কনফাইনমেন্ট, এবং এটা 342 ধারার অপরাধ হবে। তাহলে সেই ক্ষেত্রে ওই বিচারকের 220, 342, 221 এবং 268 ধারার অপরাধ হবে, এবং জি ধন্যবাদ। অপরাধ হবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ ব্যারিস্টার রহমান। আমরা অন্য একটি প্রশ্নে আসছি, সেটি হচ্ছে আগেই বলেছি যে বিভিন্ন ধরনের নাটক হচ্ছে। তো এখন আমরা দেখলাম একটি নাটক হচ্ছে এমন যে পিপির অসুস্থতা দেখিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিনের শুনানি সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই যে পিপির অসুস্থতা, এই গ্রাউন্ডে জামিনের শুনানি পেছানো, এটাকে আপনি কতটা আইনসঙ্গত বলে মনে করেন? আর এটার বিকল্প কোনো ব্যবস্থা কি আদালতের জন্য ছিল না? আপনি আপনি আইনসম্মতর বিষয়টা যেটা বললেন, যে আমি এটা বলবো যে এটা লিগালি ইললিগাল। মানে উনি কাজটি হয়তো আইনসম্মত করেছেন, বাট ইলিগাল কাজটি করেছেন, আইনসম্মত ভাবে ইলিগাল কাজটি করেছেন। আপনার মাধ্যমে আমি একটু জনগণকে আশ্বস্ত করতে চাচ্ছি, আমাদের যে জামিনের যে বিধানটা আছে ফৌজদারি কার্যবিধি 496 এবং 497 বর্ণিত আছে। 496 যেটা বলা হচ্ছে, যদি কোনো কোনো অআমলযোগ্য অপরাধ অআমলযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স যদি হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু থানা থেকেই জামিন দিয়ে দিবেন। ইভেন কোন সাব ইন্সপেক্টর কাউকে যদি আটক করতে যায়, আটক করার পরিপ্রেক্ষিতে যদি সাব ইন্সপেক্টর মনে করে যে এটা জামিনযোগ্য অপরাধ, তাহলে তিনি ওসির অনুমতি সাপেক্ষে তাকেও জামিন দিয়ে দিতে পারবেন। কিন্তু এবং সিআরপিসি 497 বলা হচ্ছে, যদি অজামিনযোগ্য অপরাধ হয়, মানে যেটাতে জামিন দেওয়া যাবে না আইনে বলা আছে, সেই অপরাধেরও কিন্তু ওসি জামিন দিয়ে দিতে পারবে। সে ওসির কাছে এই ক্ষমতা দেওয়া আছে। শুধুমাত্র তাকে এক্সেপশন দেওয়া আছে যদি এমন কোন অপরাধ, যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড বলা আছে, যদি অপরাধটা প্রমাণিত হয়, তাহলে এইরকম অপরাধীদের জামিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারবেন না। কিন্তু এটি যখন আদালতে যাবেন, তখন আদালতকে আবার এই ক্ষমতা দেওয়া আছে, তিনি সকল সকল অপরাধীকে, আপনার জামিনযোগ্য অথবা অজামিনযোগ্য যে কোনো অপরাধীকে, অপরাধী আমি বলবো না, অভিযুক্তকে সাজা মানে জামিন দিতে পারবেন। বাট যে প্রশ্নটা আমি আপনাকে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে সবাইকে উদ্দেশ্য করে, সেই ক্ষেত্রে কিন্তু আদালত, মানে আদালতের জন্য এটা যে ম্যান্ডেটরি না, বাট আদালতের জন্য একটা অ্যাডভাইজারি,
বা একটা ডাইরেকশন যে 4 ক্ষেত্রে আদালত জামিন দিবেন। একটি হচ্ছে শিশু যদি তার বয়স 16 বছরের কম হয়, এই আপনার ফৌজদারি কার্যবিধির 497 একে বলা আছে, যে বলা হচ্ছে কোনো শিশু যার বয়স 16 বছরের কম, সে যদি কোনো ফৌজদারি অপরাধ করে অজামিনযোগ্য অজামিনযোগ্য, তাহলে তাকে জামিন দিবে কোর্ট। এবং যদি তিনি মহিলা বা নারী হয় তাকে জামিন দিবেন, তিনি যদি বয়স্ক লোক হয় তাকে জামিন দিবেন, এবং জি, তিনি যদি একটু গুরুতর অসুস্থ সংক্ষেপে হয় প্লিজ। তাকে জামিন দিবেন। জি, তাহলে 4 ক্ষেত্রে, একটা হচ্ছে শিশু, শিশু, নারী, বয়স্ক এবং অসুস্থ। আপনি মির্জা ফখরুল সাহেবের কথাটা যেটা আপনি বললেন, মির্জা ফখরুলের বয়স কিন্তু 76+। 76 মানে আমাদের আমাদের দেশে উনি কিন্তু একজন বয়োবৃদ্ধ। 2 নম্বর হচ্ছে উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। 3 নম্বর হচ্ছে যে উনি যদি এখন 2014 সাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন হলে ওনার দল কিন্তু ক্ষমতায় থাকার কথা, এবং এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আমার বিশ্বাস বিএনপি ক্ষমতায় আসবে। এবং ফর দ্য টাইম বিং আমাদের আপনাদের বিএনপির যে অ্যাক্টিং চেয়ারপারসন, ফর দ্য টাইম বিং তার কনভিকশনের কারণে যদি 2-3 মাস প্রধানমন্ত্রী হতে দেরি হয়, তাহলে সেই সময়ে মির্জা ফখরুল হয়তোবা প্রধানমন্ত্রী হবেন। তাহলে এইরকম মাপের একজন ব্যক্তিকে আপনি জামিন দিচ্ছেন না, আপনি রিমান্ডে নিচ্ছেন, এবং অজুহাত কি করলেন যে পিপি সাহেব অসুস্থ, এই জন্য জামিন হিয়ারিং হবে না। এটা একটা খোড়া যুক্তি। কারণ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি যিনি বললেন উনি অসুস্থ, এখন পিপি কে অ্যাসিস্ট করার জন্য কিন্তু 3-4 জন এডিশনাল পিপি থাকে এবং 15-20 জন অ্যাসিস্ট্যান্ট পিপি থাকে। তাহলে অর্থাৎ আপনি আমি বলতে চাচ্ছেন যে এই পুরো বিষয়গুলো সাজানো, আমরা আপনার বক্তব্য থেকে যেটা প্রতীয়মান হচ্ছে বলে মনে করি, সাজানো, তাহলে আমরা এটাই না, ধরে নেব। না, আমি যে যে কথাটা যে বলতে চাচ্ছি, আমি যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের চেয়ারে থাকতাম বা জায়গায় থাকতাম, তাহলে আমি পিপি সাহেবকে বলতাম যে ঠিক আছে, আপনি অসুস্থ, আপনার পরবর্তী যিনি আছেন এডিশনাল পিপি, ওনাকে পাঠান, অথবা আমি বলতাম যে ঠিক আছে 2 ঘন্টা পরে আমি হিয়ারিং করব। কারণ এরকম একটা বয়স্ক লোক 76 ইয়ার্স, যিনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি একটা বৃহৎ দলের মহাসচিব, ইলেকশন হলে হয়তো উনি প্রধানমন্ত্রী হতে পারেন বা মন্ত্রী হতে পারেন, এইরকম একজন ব্যক্তি, তার জামিন এই পিপির অসুস্থতার অজুহাতে তার জামিনের হিয়ারিংটা পেছানো হবে। এটা আসলে দুঃখজনক। এবং ব্যারিস্টার আমাদের রহমান, আইন এই এই জায়গাটাতে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। উনি জি, নির্বাচন হলে কি হবেন না হবেন সেটা আরেকটা বিষয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওনার যে বয়সের কথা বলেছেন, কিংবা আপনি জামিনের এই সময়টাতে পিপির অসুস্থতার কথাতে প্রসেসটা ফলো করা হয়, সেটা তো সবচেয়ে বড় বিষয়, যে প্রসেসটা এরপর কি হতে পারতো, কিভাবে জামিনের শুনানিটা হতে পারতো সেটা আপনি বলেছেন। এই যে করা হলো না, এটার জন্য বিচারকের দায়টুকু কতটুকু, সংক্ষেপে বলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। না, আপনি আপনি যেটা বললেন যে উনি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতেন কিনা, বা উনি সেটা অন্য রণাঙ্গনে, বিষয়, কিন্তু জি, 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 এটা জি, তো প্রসেসটাকে তো ফলো জি, করা হয়। জি, জি, উনি উনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই দুইটাই সময় বাদই দিলাম। কিন্তু আমাদের যে আইনের যে 4টা কন্ডিশন দেওয়া আছে, শিশু, নারী, বয়স্ক এবং অসুস্থ, এবং উনি তো অসুস্থ বটে, তাহলে একজন 76 ইয়ার্স এর বয়স্ক একজন লোক, বয়োবৃদ্ধ লোক, উনি অসুস্থ, এই গ্রাউন্ডেই তো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিয়ে দিতে পারেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে কি এই যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন হিয়ারিংটা করলেন না, তাহলে তার কি হতে পারে? ওই যে আমি আগে আপনাকে ব্যাখ্যা করলাম, যদি তার জি, জি, যদি তার নিঃসন্দেহে। গুড ফেইথে যদি তিনি কাজটি না করে থাকেন, তাহলে অবশ্যই এটা একটা ফৌজদারি অপরাধ, এবং জি, ভবিষ্যতে তিনি ব্যারিস্টার রহমান, চাকরি এই থেকে হতে বিষয়টি পারেন। আমরা পরিষ্কার, এই বিষয়টি আমরা জি, জি, পরিষ্কার, আমরা পরবর্তী জি, প্রশ্নে চলে যাচ্ছি। জি, এখন তো নির্বাচন কেন্দ্রিক ঘটনাবহুল একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। একদিকে সরকার জোরপূর্বক একতরফা একটা নির্বাচন করতে চাচ্ছে, অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমানের আহ্বানে সমমনা দলগুলো মাঠে লড়াই করছে, রক্ত ঝরছে। এখন 7ই জানুয়ারি নির্বাচনের তারিখও দেয়া হয়েছে। তো এমত অবস্থা আমরা দেখছি যে অধিকাংশ গ্রহণযোগ্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এ বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কিছু নামসর্বস্ব রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, নতুন করে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছে। যেমন আপনার বিএনএম আছে, জাতীয় পার্টি আছে, আমরা সর্বশেষ দেখেছি যে কল্যাণ পার্টি পর্যন্ত ঘোষণা দিয়েছে, তৃণমূল বিএনপি নামে একটা সংগঠনের জন্ম হয়েছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? কি হতে যাচ্ছে? তার মানে কি নির্বাচনটা হয়ে যাবে এদের অংশগ্রহণের কারণে, কিংবা নির্বাচনটা কি বৈধ বলে এটার একটা জাস্টিফিকেশন তৈরি হবে কিনা? শোনেন, আপনি যে সমস্ত দলগুলোর কথা বললেন, ভুই ভোট যে দলগুলোর কথা বললেন, এর
মানে এরা যদি ইলেকশনে নাও যায়, শেখ হাসিনা ইলেকশন করে ফেলার চেষ্টা করবে, কারণ কে আসলো না আসলো, কারণ উনি ক্ষমতায় থাকতে চান এবং উনি কিন্তু ওনার মিডিয়াতে, ওনার কিন্তু ইউটিউবে বক্তব্য আপনি শুনেছেন যে উনি অ্যাবসলিউট পাওয়ার চান, অ্যাবসলিউট পাওয়ার। এবং উনি কিন্তু সংবিধানটা কিন্তু ওইভাবেই কিন্তু সংশোধন করেছেন, একটা মানে অ্যাজ ইফ এটা আওয়ামী লীগের একটা দলীয় ওই ম্যানিফেস্টো। এবং উনি কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারের থেকে 1 সেকেন্ডের জন্য কিন্তু উনি নামতে চান না, মানে অ্যাজ ইফ উনি প্রধানমন্ত্রী থাকবেন। আর এখন যেটা ইলেকশন বলা হচ্ছে বা আপনি বলছেন, অন্য লোকজন বলছে, আমার আমার বিবেচনায়, আমার ভাষ্য অনুসারে, দিস ইজ নট দ্য ইলেকশন বাট দ্য সিলেকশন। সিলেকশন মানে আওয়ামী লীগই পাওয়ারে থাকতে চান বা উনি থাকবেন বা থাকতে চান, অন্যরা কে যে আসবে। আপনি দেখেন, যখন অনেকগুলো বানর যখন এক জায়গায় হয়, তাহলে বানরের যে হেড বানর থাকে, উনি যদি একটা পিঠা পায়, পিঠা কিন্তু সে একা খায় না, তখন পিঠাটা কিন্তু সে সব বানরদের ভিতর ভাগ করে দেয়। তো এখন যেগুলো হচ্ছে, জেনারেল ইব্রাহিম বলেন, বিএনএম বলেন, তৃণমূল বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এখন অন্যরা ভাবছে যে আওয়ামী লীগ তো গত 15 বছর ধরে হালুয়া রুটি খেলো, আবার জাতীয় পার্টিকে দিয়ে 15 বছর ধরে হালুয়া রুটি খাওয়ানো হলো, তাহলে আমরা কেন হালুয়া রুটি থেকে বঞ্চিত হবো? কারণ হালুয়া রুটি দেখলে কার না খেতে ইচ্ছা করে বলেন? আপনার সামনে যদি টেবিলে হালুয়া রুটি দেওয়া হয়, তাহলে আপনার মুখেও কিন্তু নিঃসন্দেহে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বানরদের অংশগ্রহণে বৈধতা পাবে কিনা নির্বাচনটা, সেটার বিষয়ে আপনার মতামতটা কি? না, বৈধতা তো আপনার 2014তেও ছিল না, 2018তেও ছিল না, 2024-এ তো ওই বৈধতা পাবে না, কারণ রাজনৈতিক দল একটা বৃহৎ রাজনৈতিক দল বা তারা সহ অধিকাংশ দল নির্বাচনে আসতে চাচ্ছে না। সেক্ষেত্রে আপনার মানে আপনি যে বলছেন বৈধতা না অবৈধ এ নির্বাচনে, এখানে বৈধতার প্রশ্নটাই বা কেন আসছে? এটা তো খাতা কলমে তারা সাংবিধানিক ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের নির্বাচনটা সাংবিধানিক ভাবে হচ্ছে, কিন্তু আসলে সাংবিধানিক ভাবে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাটাও আসলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমার বিবেচনায়। আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাটা কন্টিনিউ করতে চাচ্ছে, এটা এটা এখন থেকে 400 বছর আগে সম্রাট বাবর আকবর যেভাবে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বা তার সৈন্য বাহিনী দিয়ে যেভাবে জনগণকে রুদ্ধ করে, জনগণকে নিষ্পেষিত করে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতেন, সেইভাবে আসলে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। এটা শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা নির্বাচনের নামে নির্বাচন খেলা আমরা খেলছি, আর নির্বাচন খেলা খেলে আমরা ক্ষমতাটাকে লিঙ্গারিং করার চেষ্টা করছি। সো তো এখানে খেলার লিগালিটি এই জায়গাটাতে যেখানে এই করতেছি। ধরনের খেলাটা হচ্ছে, তো আপনি কি মনে করেন যে বিএনপিরও এই পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত? আচ্ছা, এখন আপনি আপনি ভালো কথা বললেন, যে সেটা হলো যে এখন যে সংশোধিত যে সংশোধিত আরপিও, এবং এখন ইলেকশন করার জন্য যে যে খেলোয়াড় গুলো আছে, সেগুলো তো সাজানো বাগান হলো এসপি ডিসি, ইলেকশন কমিশনের সচিব। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এবং এমনও অভিযোগ আছে যে অনেকে ছাত্রলীগের ক্যাডার রাজনীতির সাথেও জড়িত ছিল। তাহলে আপনি এই এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনের সচিব, এখন এদেরকে দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচনটা আপনি কিভাবে করবেন? এখন বিএনপি যদি চায় যে তারা ইলেকশনে যে শেখ হাসিনাকে লিগালিটি দিবে, তাহলে বিএনপি ইলেকশনে আসতে পারে। কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি যে বিদ্যমান যে পরিস্থিতি, নির্বাচন কমিশনের যে আইন এবং তাদের যে সাজানো বাগান। আপনাকে আরেকটু বলি, ইলেকশন কমিশনের সচিব কিন্তু 3 দিন বা 4 দিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনারা এসপি ডিসি বদলি করবেন কিনা বা ইন্টারনাল চেঞ্জ করবেন কিনা। উনি তখন লাভ দিয়ে বলে যে না 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 না, এটাতে হাত দেওয়া যাবে না, এটাতে হাত দিলে আরো আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তো তার মানে সাজানো বাগানে হাত দিলে সাজানো বাগানটা তছনছ হয়ে যেতে পারে। তো এখন এই যদি হয়, তাহলে যদি আল্লাহ যদি স্বয়ং একজন ফেরেস্তা পাঠিয়ে চিফ ইলেকশন কমিশনার বানিয়ে দেয়, তাহলেও এইটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখন যদি বিএনপি এই নির্বাচনে যে যদি তাদেরকে লিগালিটি দিতে চায়, সেটা হলো ওই যে বিএনপির বিষয়। বাট জি, আপনাকে আপনার আমি বক্তব্য একেবারেই পরিষ্কার, আপনি এটা বুঝিয়ে দিয়েছেন যে এই এই বিষয়ে নির্বাচন কমিশনের অধীনে, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই এবং গণতন্ত্র মনা দলগুলো সেজন্যই সংগ্রাম করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট দল এখানে অংশগ্রহণ করছে, এই অবস্থাতে আপনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এমন কিছু ঘটলেও বিএনপির নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই। একটা বিষয় এটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বেশ অনেকদিন যাবত
আমরা আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর বেশ কিছু ভূমিকা দেখতে পাচ্ছিলাম, যেটা বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তারা কথা বলছে এবং বাংলাদেশের সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তারা একটা চাপও তৈরি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এবং তারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা ভিসা নীতি প্রয়োগ করছে। কিন্তু কিছুটা কি স্তিমিত মনে হচ্ছে তাদের সেই আপনার যে উদ্যোগটা, তাদের যে কর্মকাণ্ড, সেটা কি স্তিমিত মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে তারা অন্য কোনো ভাবে ইউটার্ন নিচ্ছে? আচ্ছা, আপনার এই কোশ্চেনের জবাব দেওয়ার আগে আমি আগের কোশ্চেনের একটু জবাব দিই। সেটা হলো যে আপনি যেটা বললেন যে বিএনপির এই মুহূর্তে নির্বাচনে যাওয়া উচিত কিনা, আমি আপনাকে হলফ দিয়ে বলছি যে এই পরিস্থিতিতে, এই যে আপনার সাজানো বাগান, সাজানো কাহিনী, এবং আওয়ামী লীগের সবাই স্পোক্স পারসন, ইলেকশন চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার, তারপরেও যদি বিএনপি ঘোষণা দেয় যে আমরা ইলেকশনে যাব, তাহলে কিন্তু মানে এখন কিন্তু যুদ্ধে হলো সেনা, মানে ওই যখন যুদ্ধ হয় তখন সেনাবাহিনী, আর্মার্ড এবং ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী কিন্তু সামনে যুদ্ধ করে। এখন এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কিন্তু পদাতিক বাহিনী এবং আর্মার্ড, এই দুই বাহিনী কিন্তু বিএনপি বা অপোজিশনের সাথে যুদ্ধ করছে। যে মুহূর্তে ঘোষণা দিবে সেই মুহূর্তে কিন্তু আপনার আর্টিলারি দূর থেকে আপনাকে বোম্বিং করবে। আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, আপনার এয়ারফোর্স, নেভি মিলে আপনাকে আরো মানে এখন যে আপনাকে অত্যাচার করছে 1000 গুণ বেশি আপনাকে অত্যাচার করবে, বলবে যে আপনাকে ইলেকশনে কে আসতে বলেছে। এই বিষয়ে আপনার যেহেতু দর্শক শ্রোতা একেবারে প্রান্তিক লেভেলে, তাদের উদ্দেশ্যে আমি একটা কৌতুক বলি, আপনি ওই মজা পাবেন, ওরাও মজা পাবে। কৌতুকটা হচ্ছে যে ওই এক ব্যক্তি তার বউকে খুব পিটাচ্ছে, পিটাইতে পিটাইতে এখন স্যান্ডেল দিয়ে পিটানো শুরু করছে। স্যান্ডেল দিয়ে পিটাইতে যখন পিটানো শুরু করছে, তখন বউ তার স্বামীকে বলছে, ওগো, তুমি আমাকে যেভাবে স্যান্ডেল দিয়ে পিটাচ্ছ, তুমি কি চাচ্ছ আমি বাপের বাড়ি চলে যাই? তখন স্বামী তার বউকে বলে, আরে বেটি, তুই আমার মায়ের ধরন দেখে বুঝিস না আমি কি চাচ্ছি? এখন বিএনপি ইলেকশন প্রক্রিয়াতে আসুক, এটা শেখ হাসিনা কোনোভাবেই চাচ্ছে না। আপনি ঘোষণা দেন না, এই বিদ্যমান পরিস্থিতিতে ঘোষণা দেন না, আপনার উপরে 1000 গুণে আপনারা ইয়ে মারবে, ওই যে বোম্বিং মারবে, ওই মিসাইল মারবে, হেলিকপ্টার, এয়ারফোর্স, যা যা আছে সেই এটা করবে এবং শেখ বলবে। হাসিনা কেন চাচ্ছে না? শেখ হাসিনা শেখ হাসিনা চাচ্ছে না যে বিএনপি বা অপোজিশন ইলেকশন প্রক্রিয়াতে ঢুকে গেলে তখন তার সাজানো বাগানটা এইরকম নাও থাকতে পারে। তখন সে একটা রিস্ক আছে, সে তার এই ক্ষমতা কন্টিনিউ করতে পারবে কিনা। তাহলে কারণ সেক্ষেত্রে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করবার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করুক পরিস্থিতিটা ব্যাখ্যা করে, কিন্তু আবার বলছেন যে শেখ হাসিনা চাচ্ছে না বিএনপি অংশগ্রহণ করুক, তাহলে পরে সাজানো বাগানটা নষ্ট হয়ে যাবে। সাজানো বাগান যদি নষ্ট করে ফেলা যায়, সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করতে অসুবিধা কি? না, আপনার আপনার সরকারের হাতে কিন্তু অনেক ওই যে মেকানিজম আছে, আপনাকে আমি বলেছি, উনি কিন্তু ক্ষমতা ছাড়বেন না, উনি কিন্তু অ্যাবসলিউট পাওয়ার চায়। উনি যদি ওই সাজানো বাগান যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনার যে আরপিও, এখন যে নির্বাচন কমিশন আইন 1972-এর সেকশন 49 এবং 91, ওখানে কিন্তু বলা হচ্ছে ইলেকশন কমিশনারকে এখন কিন্তু পঙ্গু বানিয়ে ফেলেছে। সেখানে বলা হচ্ছে যদি ইলেকশন শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসার যদি একবার রেজাল্ট ডিক্লেয়ার করে ফেলে, তাহলে কিন্তু এই রেজাল্ট বাতিল করার ক্ষমতা ইলেকশন কমিশনের নাই। জি, তাহলে আমরা বিদেশিদের বিষয়ে একটু শুনতে চাচ্ছি জনাব রহমান, যেহেতু আমাদের অনেকখানি সময় আমরা পার করে ফেলেছি, একটু যদি সংক্ষেপে বিদেশিদের ভূমিকাটা এখন স্তীমিত কিনা, তারা কোনো ইউ টার্ন নিচ্ছে কিনা, এই বিষয়কে একেবারে সংক্ষেপে বলবেন, তারপর আমরা ফাইনাল প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করে দেবো। জি, বিদেশিদের ব্যাপারে যেটা আপনি বললেন, আমার কাছে মনে হয় না যে তারা ইউটার্ন নিচ্ছে। তারা যদি ইউটার্ন নিত, আপনি গতকাল মানব জমিনে দেখেন তারা ডিটেলস লিখেছে, হোয়াট হোয়াট ইউএসএ অ্যান্ড পশ্চিমা বিশ্ব ইজ ডুইং অ্যান্ড হোয়াট দে ক্যান ডু। বাট আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাই যে ডিপ্লোম্যাটদের কাজটা একটু স্লো, বাট তারা কিন্তু কাজ কিন্তু করে। এটা এমন না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা ডিক্টেটর থাকে, বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু সিদ্ধান্ত অনেক সময় 24 ঘন্টার ভিতরে যায়, ক্ষেত্র বিশেষে 1 ঘন্টায় হয়। কিন্তু পশ্চিমা বিশ্বে যখন সিদ্ধান্ত নেয়, জো বাইডেন যদি সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তার কিন্তু প্রত্যেকটা সংস্থা থেকে কিন্তু রিপোর্ট নেওয়া লাগে, রিপোর্ট নিয়েই কিন্তু তাকে একটা ডিক্রিতে সই করা লাগে। তা আপনি যেটা ভাবছেন যে স্থিমিত, বিষয়টা আসলে স্থিমিত না। আমি যেটা শুনছি যে আপনার খুব শর্টলি বাণিজ্যিক স্যাংশন আসতে পারে। বাণিজ্যিক স্যাংশন যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস এর উপর কিন্তু এম্বার্গো আসতে পারে, এবং গার্মেন্টস এর উপর যদি এম্বার্গো আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট যদি বাইরে বিক্রি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই অর্ডার গুলো কিন্তু ইন্ডিয়া, ভিয়েতনামে চলে যাবে, ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া। ইভেন একইভাবে যদি শ্রমিকদের উপরেও যে স্যাংশনের কথা বলা হচ্ছে, এটা যদি হয়, তাহলে যে মিডল ইস্টে যদি শ্রমিক না নেয়,
তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই শ্রমিকের মার্কেটটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ওরা নিয়ে নিবে। জি আর ব্যারিস্টার জিল্লুর রহমান, আহ, জি, তাহলে কি আপনি মনে করছেন যে আন্দোলনের সফলতাটা বিদেশিদের উপরই নির্ভর করছে? আমি আমি এটা মানে আমি এটা ভাবি না বা আমি এটা মনে করি না যে আন্দোলনের সফলতা বিদেশিদের উপর নির্ভর করছে। বাট আপনি যদি খাবার খেতে চান, খাবারে যদি একটু লবণ যদি আপনি দেন, তাহলে কিন্তু খাবারটা একটু টেস্টি হয়। এখন বিদেশিদের যে বিদেশিদের যে উদ্যোগ বা বিদেশিদের যে আগ্রহ বা জিওপলিটিক্যালি আমেরিকার যে এখানে যে আগ্রহ, সেই বিষয়টা যদি একটু এগিয়ে আসে তাহলে আন্দোলন আরো বেশি বেগবান হবে এবং আরো বেশি তীব্র হবে। আর আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যদি নাও আসে, তাও আমার আমার যে বিবেচনায় এই আগামী 7 তারিখে যে ঘোষিত তফসিল, এই 7 তারিখের ঘোষিত তফসিলে নির্বাচন হবে না। আর যদি তারা নির্বাচন যদি করেও ফেলে, জোর জবরদস্তি করে, সম্রাট আকবর বা সম্রাট বাবরের মতো, তাহলে আমার যেটা ধারণা পরবর্তী যে 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 পশ্চিমা বিশ্ব থেকে যে আপনার ওই যে বাণিজ্যিক সেকশন, ইকোনমিক স্যাংশন বা ইলেকশন কমিশন বা বাংলাদেশ পুলিশের উপর যে স্যাংশন, ইভেন আপনি দেখেন যে রিজার্ভ কিন্তু 15-16 বিলিয়নে চলে আসছে। যদিও মানে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, বাস্তবে নাকি এর থেকে আরো কম। তাহলে 10 বিলিয়নের নিচে আসলে তো আপনি ইম্পোর্ট এক্সপোর্টই তো করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে এতগুলো মানে এত বেরিয়ান নিয়ে, এত ঝামেলা নিয়ে তারা যেটা ভাবছে বা আওয়ামী লীগের লোকজন ভাবছে যে 2014 সালে একতরফা নির্বাচন করে আমরা 5 বছর কাটিয়ে দিয়েছি, 2018 সালে দিনের ভোট রাতে করে 5 বছর কাটিয়ে দিয়েছি, তারা কিন্তু এই স্বপ্নে বিভোর এবং তারা এই জিনিসগুলো ভাবছে। কিন্তু আমার যেটা ধারণা জি। যে জনগণের যে আন্দোলন চলছে, আন্দোলনটা সঠিক আছে, সঠিক আছে এবং এইভাবে যদি আন্দোলন করতে পারে, আমার ধারণা বিএনপি বা অপোজিশন তারা এটা কামিয়াব হবে এবং এই একেবারে শেষ ফ্যাসিস্ট প্রশ্ন সরকারের। জনাব জিল্লুর রহমান, একেবারে শেষ প্রশ্ন, কত দ্রুত আপনি আন্দোলনের সফলতাটা আশা করেন? আমি আমি যেটা বললাম যে পশ্চিমা বিশ্বের অ্যাকশনটা যদি আপনার একটু তাড়াতাড়ি আসে, তাহলে আন্দোলনটা আপনার মানে আন্দোলনের রেজাল্টটা তো একটু তাড়াতাড়ি আসবে। যদি পশ্চিমা বিশ্বের যদি অ্যাকশনটা একটু ডিলে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় হয়তো একটু ডিলে হতে পারে। তবে এটা খুব বেশি দেরি হবে না, কারণ এখন আর যদি যেভাবে তাদের কোনো হচ্ছে অ্যাকশন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? না, যদি যদি তাদের অ্যাকশন যদি একেবারেই না থাকে, এটা একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা। কিন্তু অ্যাকশন তাদের জনগণ তো দরকার। রাস্তাতে আছে, আন্দোলন করছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সমমনা দলগুলো লড়াই করছে, রক্ত ঝরছে। তাহলে এই যে রক্ত ঝরছে, এই যে আপনার মানুষ আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রতিনিয়ত, আমরা হরতাল অবরোধের সফলতা দেখছি, সেই জায়গাটাতে আমরা তো সফলতা পাবো এটা আশা করি। আমরা আপনার কাছ থেকে একটুখানি নিশ্চিতভাবে শুনতে চাচ্ছি যে এই সফলতাটার দ্রুততা কতটুকু হবে যদি আমরা শুধুমাত্র জনগণের শক্তির উপরে নির্ভর করি। আচ্ছা, আমি আপনাকে যেটা বললাম যে হরতাল অবরোধে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, মানে অনেক ক্ষতি হচ্ছে এবং আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আরেকটা টক শোতে ছিল, সেখানে একজন দর্শক আমাকে জিজ্ঞাসা করেছিল যে হরতাল অবরোধ হচ্ছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে, কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কেন রাস্তায় নামছে না? তা আমি ওনাকে বললাম যে এটা এইটা আমি যদি বিএনপির রাজনীতির সাথে জড়িত না বা বিএনপির আমি নেতা না, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো এটা বলতে পারবো না। তবে আমার একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি হয়তো ভাবছে যে এটা 2-4-5 দিনের ভিতর হয়তো এইটার সফলতা হয়তো আসবে না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ, হয়তো 1 মাসও লেগে যেতে পারে বা 2 মাসও লেগে যেতে পারে। এই কারণে যদি এখন যদি বিএনপির সকল সিনিয়র নেতারা যদি আটক হয়ে যায়, তাহলে আন্দোলনে একটা ভাটা পড়তে পারে। এবং আমি কিন্তু ওই দর্শককে এটা বলেও আমি আশ্বস্ত করেছি। সে আমাকে ওই বারবার ওই যে বলছিল সে নাকি কবরস্থানে ঘুমায়, সে নাকি বাগানে ঘুমায়। তখন আমি তাকে বলেছি যে আপনি আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করেন, আপনি লুকিয়ে থেকে পালিয়ে থেকে আপনি আপনি তো এভাবে বাঁচতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে কিন্তু আগের একটি টক শোতে কিন্তু আমি ওই যে বলেছিলাম যে আমাদের 5,000 ওয়ার্ড আছে আপনাদের, বাংলাদেশে 5,000 ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা একটা করে কমিটি আছে এবং 10 জন কিন্তু বিএনপির নেতা আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ বিএনপি নেতা আছে এবং বিএনপি যে সমস্ত অঙ্গ সংগঠন এবং তাদের নেতার হিসাব করলে কিন্তু 5-5 10 লাখ, জামাতেরও কিন্তু 10 লাখ। এই 20 লাখ লোক যদি আপনি রাস্তায় নেমে আসে,
কতজনকে আটক করবে, এদেরকে আপনি জি জেলখানায়, জি আপনাকে একটু বলি জি, জাস্ট ব্যারিস্টার আমাকে একটু জিল্লুর রহমান, বলুন। আমরা আপনার আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আপনার যে জি আশাবাদ অতি দ্রুত আন্দোলন সফল হবার, আমরাও তার সাথে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ, ফিরে লও বাংলাদেশ। আশা করি এই আন্দোলনের সফলতার মাধ্যমে আমরা অতি দ্রুতই আমাদের বাংলাদেশ ফিরে পাবো। আমাদের অনুষ্ঠানে যোগদান করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনার সাথে আবারও দেখা। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাকে যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ। জি, ব্যারিস্টার সাহেব বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভালো থাকার দোয়া করে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।